বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে এখন আমি কিছু কথা বলবো সশস্ত্র বাহিনীর জন্য, বিশেষ করে সেনাবাহিনী। এই ধরনের কোনো দেশে কোনো পট পরিবর্তনের পর, সরকার পরিবর্তনের পর আমরা লক্ষ্য করেছি যে গণহারে অফিসারদের বা সেনা সদস্যদের চাকরিচ্যুত করা হয় পানিশমেন্টের নামে। যারা প্রকৃত দোষী, যারা ওভারস্টেপড করেছে, দোজ হ্যাভ ক্রস দ্য লিমিট, এবং যারা সেনাবাহিনীর মান ক্ষুণ্ণ করেছে, যে কাজ করার কথা না ওই কাজ করেছে, নিজের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য, প্রমোশন বা উপরে যাওয়ার লোভে স্ব বাহিনীর স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে, বেইজ্জতি করেছে, সম্মান ক্ষুণ্ণ করেছে, সেই ধরনের অফিসার বা সেনা সদস্যদেরকে আইনের আওতায় এনে তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে, যেটা অন্যরা দেখে আর কোনোদিন যাতে না করে সেটা খেয়াল রাখতে হবে। কারণ বারবার আমরা দেখি দেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, এবং এতে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় আমাদের অফিসার এবং সেনা সদস্যরা। বিশেষ করে সেনাবাহিনীতেই এটা বেশি হয়। এয়ারফোর্স, নেভি ছোট বাহিনী কম্পারেটিভলি, তাদের ওখানে এসব দেখা যায় না। বাট আমি বলবো, যারা দায়িত্বে আছেন বা বাহিনী প্রধান, তাদের এই জিনিসটার প্রতি খেয়াল রাখতে হবে। ইউ আর দ্য গার্ডিয়ান অফ দ্য ফোর্সেস। সো যারা প্রকৃত অপরাধী তাদেরকে শিগগির, অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং তা নেওয়া উচিত। এই ব্যাপারে কোনো ক্ষমা প্রদর্শন করা উচিত হবে না। যা মেধার ভিত্তিতে, এখানেও মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে যার যেটা পাওয়া উচিত সেটা দেওয়া উচিত। বাট যারা অলরেডি কারাপ্টেড হয়ে গিয়েছে এবং দোজ আর কারাপ্টেড, দে শুড বি টেকেন ইনটু টাস্ক। এতে খেয়াল রাখতে হবে নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত বা ভিন্ডিকেশনের অন্তর্ভুক্ত না হয়। কোনো ব্যক্তিগত আক্রোশ বা পছন্দ অপছন্দের ভিত্তিতে যে এই কাজটা করা না হয়। সেনাবাহিনীতে আমি দেখেছি কিছুদিন আগে ইউনিট এলাকায়, ট্রেনিং গ্রাউন্ডে, রিক্রিয়েশন রুমে রাজনৈতিক নেতাদের ছবি এবং বিভিন্ন বাণী, রাজনৈতিক স্লোগান এসব লেখা হয়ে আছে। এবং কিছু কিছু বাহিনী প্রধান সরকারকে তেলবাজি করার জন্য এগুলো আরও বেশি করেছে। এইসব জিনিসগুলা আগে যেরকম ছিল, অনেক আগে আমরা যে প্রফেশনালিজম দেখেছি, ট্রেনিংয়ের কথা লেখা থাকবে এবং শিক্ষণীয় বাণী লেখা থাকবে, কিন্তু এই ধরনের কোনো রাজনৈতিক চর্চা জায়গা যেন ইউনিটগুলো বা সেনানিবাস না হয়, সেটা খেয়াল রাখতে হবে। ডিজিএফআইকে তার ক্লাসিক্যাল রোলে কাজ করে ফিরে আনতে হবে। এই জেনারেল এরশাদ আসার পর থেকেই সে ডিজিএফআই নামের এই সংস্থাটিকে অ্যাবিউজ এবং মিসইউজ করেছে যথেষ্টভাবে, এবং তারপর থেকে প্রত্যেকটা সরকার এদেরকে ব্যবহার করেছে। যে কাজ ওরা করার কথা নয় সেই কাজ ওদেরকে দিয়ে করিয়েছে। যেমন ডিজিএফআই হচ্ছে যে ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স। ফোর্সেস, দে আর সাপোজ টু কোঅর্ডিনেট দ্য ইন্টেলিজেন্স ইনফরমেশনস অফ 3 forces and feed the government head, state head.
সরকার প্রধানকে ওইভাবে তারা ব্রিফিং দেওয়ার কথা। কিন্তু প্রেসিডেন্ট এরশাদের সময় থেকে আমরা দেখছি ডিজিএফআইকে দিয়ে রাজনৈতিক এবং অন্যান্য কাজগুলোতে জড়িত করানো হয়েছে, এবং তারপর থেকেই এই ডিজিএফআই নামের সংস্থাটি পলিউটেড হয়ে গেছে, করাপ্টেড হয়ে গেছে এবং ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, এইসব বিষয়গুলো দেখার কথা, এবং আগে কিন্তু তাই হতো। ডিজিএফআই যখন এইসব বিষয়গুলো দেখা শুরু করলো, তারা ইনএফেক্টিভ হয়ে গেল এবং তারা তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য অন্যান্য কাজ শুরু করলো, ব্যবসা বাণিজ্য, এটা ওটা, এইসব জিনিস। তো সেজন্য যেই সংস্থার যেই কাজ তাকে দিয়ে ওই কাজ করানোই উচিত। সেনাবাহিনীর যতগুলি গোয়েন্দা সংস্থা আছে, এফআইইউ, এএসইউ, তারপর মিলিটারি ইন্টেলিজেন্স, একইভাবে অন্যান্য বাহিনীতেও এয়ার ইন্টেলিজেন্স, নেভাল ইন্টেলিজেন্স আছে, ফিল্ড ইউনিটগুলো আছে, এগুলোর গোয়েন্দা কর্মকাণ্ড সমন্বয় সাধন করার জন্য ডিজিএফআইয়ের সাথে এগুলো সমন্বয় সাধন করা হবে। গোয়েন্দা সংস্থাকে যতদিন পর্যন্ত পরিষ্কার করা না হবে এবং যোগ্য লোকদের ওখানে বদলি করা না হবে, ততদিন পর্যন্ত দ্য লিডার্স, কমান্ডার্স, দে উইল বি মিসইনফর্মড, এবং এতে ডিসিশন মেকিং প্রসেসে অনেক গলদ থেকে যাবে। কাজেই ডিজিএফআই রিফর্ম করা উচিত এবং অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সি যেগুলো আছে এগুলোকে ঢেলে সাজাতে হবে এবং একটা অর্গানোগ্রামের আন্ডারে এদেরকে নিয়ে আসতে হবে। ইন্ডিয়ান মিডিয়া বলে বেড়াচ্ছে যে, যেমন একদিন ওদের সংসদে কংগ্রেসে ওদের ফরেন মিনিস্টার জয়শঙ্কর, সে বলছিল যে, একজন যখন জিজ্ঞেস করলো, ওই রাহুল গান্ধী এমপি, সে যখন জিজ্ঞেস করলো, তার উত্তরে সে বলল যে, চিন্তা করার কিছু নাই, বাংলাদেশে আমাদের লোক আছে, ওদের সাথে যোগাযোগ হচ্ছে, সেনাবাহিনী বা অন্যান্য জায়গায় যখন দরকার হয় আমরা ইন্টারফেয়ার করব। তো কাজেই বদনাম এমনি হয়ে গেছে তোমার সেনাবাহিনী প্রধানের, যে তুমি নাকি, বাইরে লোকজন বলতেছে তুমি হাই ভ্যালু অনেক লিডারকে পার করে দিছো, হাই প্রোফাইলের। তো এইটা কোন পরিস্থিতিতে তুমি করেছো বা আদৌ করো নাই, এটা না জেনে হয়তো অনেকে বলছে। আমি ওই বিষয়ে যেতে চাই না। আমি শুধু একটা বলবো যে, সেনাবাহিনী প্রধান বা অন্যান্য বাহিনী প্রধানরা এমনভাবে কাজ করা উচিত যাতে তোমার নিজস্ব বাহিনীর আর বদনাম না হয়, আর কালিমার যেন লেপন না হয় সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী। তোমরা সেনাবাহিনী তোমরা প্রধানরা, বাহিনী প্রধানরা কয় বছর আর থাকবে? 2 বছর, 3 বছর, যদি নর্মাল টার্মে তোমরা থাকো। এর ভিতরে তোমরা একটা ইতিহাস রচনা করে যাওয়ার চেষ্টা করো, যে বিপ্লব উত্তর তোমরা তোমাদের নিজস্ব বাহিনীকে কিভাবে সুন্দর করে পুনর্বিন্যাস করে সাজিয়ে একটা প্রফেশনাল বাহিনীতে রেখে গেছো। তা কাজেই পাস্টে কি হয়েছে এই জিনিসটার প্রতি খেয়াল না রেখে তোমরা সামনের দিকে নতুন উদ্যমে কাজ করো, চেষ্টা করো। আমার আরেকটা সাজেশন থাকবে। আমরা জানি ভারতীয় অনেক টেকনিশিয়ান এবং অনেকে বলে ভারতীয় লোকরাও আমাদের ফোর্সেসের বিভিন্ন জায়গায় এসে কাজ করছে সহযোগিতার নামে। যেমন সিগন্যাল সেন্টারগুলো, ডাটা সেন্টারগুলো এবং বিভিন্ন জায়গায় কম্পিউটার সার্ভার যেগুলো ইনস্টল করা হয়েছে বিভিন্ন কি ইনস্টলেশনে, বিভিন্ন ভিআইপিদের অফিস বা বাসভবনে, এইগুলো কমপ্লিটলি বাগিং ডিভাইস আছে কিনা
কোনো বাগ ওরা প্লেস করে গেছে কিনা এই জিনিসগুলো দেখা উচিত এবং এটা ক্লিয়ার করা উচিত। কারণ ভারতীয়রা ওদের এই গুপ্তচর বৃত্তি বাংলাদেশে সবসময় তাদের স্বার্থে করে যাবে, কারণ দে নিড আস। বাট বাংলাদেশ ক্যান গো উইদাউট ইন্ডিয়া, but India cannot go without Bangladesh. Strategically, they need us for everything, for their trade and commerce and other reason. আরেকটা জিনিস আমি খুব উদ্বিগ্ন, ওটা হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে আমাদের সেনা সদস্যরা বিভিন্ন বাইরে ইন এইড অফ সিভিল পাওয়ার যে কাজ করতে গেল ওখানে লাঠি হাতে বিটিং করছে, এই ধরনের ভিডিও ক্লিপ। তো আমার কথা হচ্ছে যে এই ধরনের কাজ করার সময় ভিডিও কেমনি করা হয় আমি তো বুঝি না, কারা করে ভিডিওটা এবং এটা আপলোড করে দিচ্ছে। ওখানে তো বাইরে বেসামরিক লোক যায় না। তো কাজেই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যাতে সেনাবাহিনীর মান ক্ষুণ্ণ না হয়। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে একজন অবসরপ্রাপ্ত অফিসার হিসাবে সেনাবাহিনীর জন্য আমার দরদ আছে। সেই জন্য সেনাবাহিনী যাতে আর বদনাম না হয়, যেন সুনাম রক্ষা করে জাতীয় দায়িত্ব পালন করতে পারে, সেই জন্যই এই কথাগুলো বলা। আশা করি এই জিনিসগুলো যদি পৌঁছে লক্ষ্য করার চেষ্টা করা হবে। দেশের কল্যাণে, দেশ গঠনে সেনাবাহিনী ভালো এবং সশস্ত্র বাহিনী উল্লেখযোগ্য ভূমিকা আরও যেন রাখতে পারে, সেই জন্য দোয়া করি। সবাই ভালো থাকুক। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।